বর্ধমান কিংবা হাওড়া থেকে একবেলার জন্য কোথাও ঘুরতে আসবেন ভাবছেন, অথচ হাতে সময় খুব কম, তাহলে আর দেরি না করে পূর্ব বর্ধমানের অম্বিকা কালনায় চলে আসুন কালনা রাজবাড়ি ঘুরতে। আজকের ভিডিওতে কি কি থাকছে দেখার মতো তা একটু দেখে নিয়ে এবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব কিভাবে আসবেন কালনায়। হাওড়া থেকে ট্রেনে হাওড়া কাটুয়া লোকাল অথবা বর্ধমান থেকে বাসে বর্ধমান কালনা এই বাসে চলে আসতে পারেন এখানে। স্টেশন অথবা বাস স্ট্যান্ড দুটো জায়গা থেকেই দূরত্ব খুব কম, টোটো কিংবা পায়ে হেঁটেই চলে আসতে পারেন এই রাজবাড়িতে। ভাগীরথীর উত্তর ও উত্তর পূর্বে টেরাকোটার বিখ্যাত মন্দির নগরী কালনা অবস্থিত, যা ভ্রমণপ্রিয় মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল, কিন্তু সংস্কার ও সচেতনতার অভাবে যার অস্তিত্ব সংকটে। এরকমই একটি রাজবাড়ির কাহিনী নিয়ে আমার আজকের ভ্লগ। বনেদিয়ানা ও ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত অম্বিকা কালনার লালজি মন্দির। রাজবাড়ি প্রাঙ্গণ তথা অম্বিকা কালনার সবথেকে প্রাচীন মন্দির এই লালজি মন্দির। বাংলায় 25 চূড়া বিশিষ্ট 5টি মন্দিরের মধ্যে 3টিই রয়েছে কালনায়, আর তাদের মধ্যে এটিই শ্রেষ্ঠ। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ রায়ের মাতা ব্রজসুন্দরী দেবী 1739 সালে এই মন্দিরটি তৈরি করেন। ভাগীরথীতে স্নানের সময় গঙ্গাসাগরগামী এক সাধুকে তাঁবুর ভিতর একটি বাচ্চা ছেলের সঙ্গে কথা বলতে শোনেন। বাচ্চা ছেলেটি পোড়া রুটির পরিবর্তে ভালো মন্দ খাবারের বায়না করছে। এমনটা শুনে ব্রজসুন্দরী দেবীর মায়া হয়। পরের দিন সাধুর কাছে সেই বালকের কথা জিজ্ঞাসা করায় জানতে পারেন সেই বালক কেউ নয়, তার উপাস্য দেবতা কানাই। রাজমাতার খুব ইচ্ছা ছিল এই দেবতা পূজা করার, কিন্তু সাধু বাবাকে সরাসরি বলতে না পারায় একটি উপায় বের করলেন এবং বললেন সাধু বাবার কানাইকে তার বিবাহযোগ্যা কন্যার সাথে বিয়ে দিলে 52 বার 52 ভোগ খাওয়ার ব্যবস্থা তিনি করতে পারেন। সাধু বাবাদের তখনকার দিনে লালজি বলা হতো, তো লালজিও রাজি হয়ে গেল। পরবর্তীতে রাধারানীর মূর্তি সংগ্রহ করে দুটি মূর্তিকে প্রতিষ্ঠিত করেন রাজমাতা ব্রজসুন্দরী দেবী। ধুমধাম সহকারে বিবাহের পর সাধু বাবা এরপর তীর্থে চলে যান। তীর্থ সেরে ফেরার সময় রাজমাতার কাছে কন্যা সহ কানাইকে চাইতে এলে রানীমা জানালেন তার বংশের রীতি অনুসারে কন্যা ও জামাই এখানেই থাকবেন। এই ঘটনায় সাধু বাবা মন্দির থেকে কানাইকে তুলতে গিয়ে তুলতে পারলেন না এবং তখন তিনি রেগে কানাইকে অভিশাপ দিলেন সারা জীবন পোড়া রুটি খেয়েই থাকতে হবে। সেই প্রথা এখনো চলে আসছে, আর সেই সাধু বাবার নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ হয়েছে লালজি মন্দির। প্রবেশ পথে বিগ্রহের ঠিক মুখোমুখি রয়েছে গরুর স্তম্ভ। বিশেষ করে মন্দিরের কোণায় টেরাকোটার কারুকার্য এই মন্দিরের বৈশিষ্ট্য ও সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। মন্দিরটি দক্ষিণ পূর্বমুখী সুউচ্চ স্তম্ভের ওপরে অবস্থিত। মন্দির গাত্রে বারান্দার খিলানে রয়েছে নয়নাভিরাম টেরাকোটার কাজ, যা সত্যি অপূর্ব। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এই মন্দিরের ভেঙে পড়া কিছু অংশে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে কিছু কিছু টেরাকোটার ফলকে অপটু হাতের সংস্কারের নমুনা বড়ই চোখে লাগে। এই যে এই মন্দিরে যার জন্য আসা, তো সে এখন চলে এসেছে আমার ভাগ্নি। এই যে তো এর জন্যই আসা, ওর এক্সাম ছিল আজকে, তো সেই এক্সামের জন্যই এখানে এসেছি ঘুরতে। তো খুব ভালো জায়গায় এক্সাম সেন্টার পড়েছে, মানে একই সাথে এক্সাম দেওয়া হলো, আবার এটাও হয়ে গেল যে ঘোরাও হয়ে গেল। লালজি মন্দিরে প্রবেশের পথেই বাঁদিকে পড়বে গিরিগোবর্ধন মন্দির। 1759 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করা হয়। এই মন্দিরের স্থাপত্যে রয়েছে ব্যতিক্রমী অনেক কিছু। মন্দিরটি পুরোটাই পাথর দিয়ে তৈরি। কালো শ্বেত পাথরের ব্যবহার করা হয়েছে এই মন্দিরে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের ন্যায় এটি নির্মিত। মন্দির চূড়ায় পাহাড়ের খাঁজে রয়েছে মুনি, ঋষি, দেবতা এবং অসংখ্য পশু ও পাখির মূর্তি, যা অন্য কোনো মন্দিরে দেখা যায় না। গোবর্ধন মন্দিরের বাঁদিকে রয়েছে আরও একটি মন্দির, বা বলা ভালো শিলা মন্দির। এখানেও রয়েছে লালজির ছোট ছোট বেশ কিছু মূর্তি। লালজি মন্দির থেকে একটু এগিয়ে দেখা মিলবে খোলা রাসমঞ্চে। এর মাথায় কোনো ছাদ নেই। দুভাবে তৈরি হয়েছে এই রাসমঞ্চ, ভিতরে ও বাইরে। মন্দির চত্বরে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই চোখে পড়ল একটি কামান, যেটি আসলে রাজাদের ঐতিহ্যের স্মৃতিচিহ্ন স্বরূপ।
এবং এর পাশেই রয়েছে টেরাকোটা কারুকার্য মণ্ডিত প্রতাপেশ্বর দেউল মন্দির। অনেকে এটিকে জলেশ্বরের মন্দিরও বলেছেন। 1849 সালে রাজা প্রতাপ চাঁদের বড় স্ত্রী প্যারীকুমারী দেবী স্বামীর অন্তর্ধানে শোকাহত হয়ে তার স্মৃতির উদ্দেশ্যে উড়িষ্যা রীতির এই মন্দিরটি নির্মাণ করেন। এর সমান্তরাল খাঁজকাটা গম্বুজাকৃতি শিখর ও নিচের দেওয়ালে চারপাশের প্রতিটি স্থানে ছোট ছোট অসংখ্য টেরাকোটা ফলক সমৃদ্ধ এই দেউল সত্যিই শিল্পীর এক অপূর্ব সৃষ্টি। এই মন্দিরের স্থপতি ছিলেন বাঁকুড়া জেলার রামহরি মিস্ত্রি। মন্দির চত্বরে এবার বাকি মন্দিরগুলি দেখার পালা। রাসমঞ্চের ডান দিকেই রয়েছে রূপেশ্বর মন্দির। এটিও একটি টেরাকোটার কাজ করা শিব মন্দির। এই মন্দিরে শিব একটু উঁচু জায়গায় অধিষ্ঠিত হয়েছে। মন্দিরের সামনের অংশে টেরাকোটার সূক্ষ্ম কাজ দিয়ে সাজানো ছিল, যা বর্তমানে জীর্ণ ও ক্ষয়প্রাপ্ত। মহারাজা ত্রিলোকচন্দ্রের স্ত্রী রূপকুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন 1765 খ্রিস্টাব্দে। তার নাম অনুসারে এই মন্দিরটির নাম রূপেশ্বর মন্দির। রূপেশ্বর মন্দিরের ডান দিকে রয়েছে পঞ্চরত্ন শিব মন্দির। পঞ্চরত্ন মন্দির পেরিয়ে রয়েছে প্রাচীরের ওপারে কৃষ্ণচন্দ্র মন্দির আর 108 শিব মন্দির, কিন্তু সেসব পরের ব্লগে। আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দেবেন। এরকম অজানা মন্দিরের ইতিহাস জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো টাটা।